ভারতের নতুন সরকার ও মন্ত্রিসভার বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযুগে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, মন্ত্রিসভায় তো 11 জনের শরিক দলের নেতা, যদিও এখনো দফতর বন্টন হয়নি। মিত্রদের কোন কোন দফতর দেয়া হতে পারে, কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে? দেখুন, যেটা শোনা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির, যিনি কিনা অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচুর সংখ্যক সিট নিয়ে জিতেছেন, উনি স্পিকারের পদটি চান, মানে ওনার দলের জন্য। এবং স্বরাষ্ট্র দপ্তর, যেটা কিনা এতদিন অমিত শাহ সামলেছেন, সেটাও চান। তাছাড়া এই শরিক দলের মধ্যে চন্দ্রবাবু নাইডু, যেটা নীতিন গাডকারির দপ্তর ছিল আগে, মানে পরিবহন এবং আরবান ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দপ্তর, এগুলোও চেয়েছেন। নীতিশ কুমারও আগে এক সময় নিজে কৃষিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের, এবং তারপরে রেলমন্ত্রীও ছিলেন, ওনারাও এইসব দপ্তরগুলো চেয়েছেন। আবার এইচ.ডি. কুমারস্বামী, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকের, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে, ওনারাও চেয়েছেন এরকম নামকরা দপ্তর। এবং প্রথমবার রামবিলাস পাসওয়ানের ছেলে, লোক জনশক্তি পরিষদের বিহার থেকে চিরাগ পাসওয়ান, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে। জয়ন্ত চৌধুরী উত্তরপ্রদেশের চরণ সিং এর নাতি, নামকরা লোক, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে। তারপরে জিতিন মাঝি, তিনি একাই এমপি হয়েছেন বিহার থেকে, এক সময় বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এদেরও কিন্তু দাবি আছে। অর্থাৎ আমি অরূপচন্দ্র আপনার সাথে যদি একটু বলি যে সবাই কিন্তু ভালো ভালো দফতর চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত কে কোন দফতর পান হয়তো কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, কিন্তু অনেক দর কষাকষি হবে বোঝাই যাচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে প্রথমবারের মতো কিন্তু জোট সরকারের প্রধানমন্ত্রী হয়ে সরকার চালাবেন মোদি, সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন? সাংঘাতিক পরিবর্তন। তার কারণ, এতদিন মোদি নিজেই সব চালিয়েছে সবকিছু। যেটা বলা হয় যে ফিনান্স মিনিস্ট্রির যে বাজেট, সেটা পিএমওতেই তৈরি হতো এবং অর্থমন্ত্রী কিছুই জানতেন না। তারপরে ধরুন, যখন ডিমনিটাইজেশন হয়েছিল, সে অর্থমন্ত্রীও কিছু জানতেন না, মোদি হঠাৎ করে টেলিভিশনে ঘোষণা করে দিল। এই সব জিনিস আর করা যাবে না। জোট শরিকদের পরামর্শ না করে, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে, মোদি একা একা, সে নিজেও বুঝে গেছে, আগে শুধু মোদি মোদি করতেন, এখন তিনি আমরা বলে বলছেন। আগে সবসময় নিজের কথাই বলতেন। অতএব যে কোনো দপ্তরের নীতি, এমনকি পররাষ্ট্র হোক বা প্রতিরক্ষা হোক, স্বরাষ্ট্র হোক, অর্থ হোক, সবই কিন্তু জোট শরিকদের সাথে পরামর্শ করে তাকে নীতি নির্ধারণ করতে হবে। আপনি ঠিকই বলেছেন। আমরা যদি মোদির জেতার পরে প্রথম যে প্রতিক্রিয়া, সেখানে আমরা দেখেছি তিনি সবসময় বিজেপির কথা বললেও প্রথম ভাষণে তিনি কিন্তু এনডিএ জোটের কথা বলেছেন। একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দিতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো করেননি এবং মমতাও কিন্তু শপথে আসেননি। তবে মোদির মন্ত্রিসভায় কিন্তু পশ্চিমবঙ্গের দুজন মন্ত্রী রয়েছেন, যদিও তারা পূর্ণমন্ত্রী নন। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে এই পশ্চিমবঙ্গ রাজ্যের দূরত্ব আদৌ কি ঘুচবে, কি বলেন? না, একেবারেই না। তার কারণ হচ্ছে, শান্তনু ঠাকুর এর আগে প্রতিমন্ত্রী ছিলেন। এখানে অনেকে আশা করেছিল যে তাকে পূর্ণমন্ত্রী করা হবে, সেটি করা হয়নি। সে জাহাজ মন্ত্রকে ছিল, সেটা তাকে জাহাজ মন্ত্রকে দেবে কিনা দেখার বিষয়। এবং সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তাকেও প্রতিমন্ত্রী করা হয়েছে। তাকেও ভাবা হচ্ছে যে কোনো একটা ইম্পর্টেন্ট দপ্তর দেওয়া হতে পারে। এগুলো দেখার বিষয়। এবং বিজেপি এখানে তো খুবই খারাপ ফল করেছে, কিন্তু বিজেপির অনেকের বক্তব্য, যেমন সৌমিত্র খাঁ, সবচেয়ে বেশি সিনিয়র মোস্ট এমপি, 3বারের সাংসদ, সে নিজে বলেছিল যে তার সবচেয়ে বেশি দাবি মন্ত্রী হওয়ার, কিন্তু তাকে করা হয়নি। অর্থাৎ একটু ক্ষোভ রয়েছে। এবং আমরা দেখেছি যে এত পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির নানা রকম কৌশল ছিল, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত কোনো পূর্ণমন্ত্রী পায়নি বিজেপির এই 2 মেয়াদের শাসন, এবং এবারও পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। অরূপচন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে মন্ত্রিসভার সদস্য এবং একই সাথে মোদির পরবর্তী কী ধরনের জোট সরকার চালে কী ধরনের নীতি নির্ধারণ হতে পারে সে বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।